আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত 5ই আগস্ট সংসদ ভবনে সবার সামনে বলেছেন। এই অনুষ্ঠান নিয়ে অনেক আতশবাজি জ্বালানো হয়েছিল, কিন্তু বাস্তবে অনুষ্ঠানটি ছিল আলোবিহীন। যাদের অনুরোধে এই ঘোষণাপত্রটি লেখা হয়েছিল, জুলাই আন্দোলনের নেতারা অধিকাংশই ওই অনুষ্ঠান বয়কট করেছিলেন। দুই একজন যারা এসেছিলেন তারা মুখ গোমরা করে অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন। অন্যরা যাদের এ বিষয়ে তেমন উৎসাহ ছিল না, তারা মঞ্চে দাঁড়িয়ে শুধু সৌজন্য রক্ষা করেছেন। এবার জুলাই জাতীয় সনদের অবস্থা আরো ত্রাহি ত্রাহি। এই সনদ নিয়ে জট খোলার যত চেষ্টা হচ্ছে, ততই জট বাড়ছে। এক দফা মেয়াদ বাড়িয়েও কুল কিনারা করার চেয়ে জটিলতা আরো বাড়ানোর ব্যবস্থা করেছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশন। আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের পথ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য আসেনি। বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, এই তিন প্রধান দলই সনদের বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন 3টি পদ্ধতির প্রস্তাব দিয়েছে। তাহলে কি হতে চলেছে? নির্বাচন কি আদৌ জুলাই সনদের ভিত্তিতে হবে, নাকি সনদকে ঘিরে নির্বাচন ঝুলিয়ে দেওয়ার নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমে জেনে নেওয়া যাক এই জুলাই সনদ আসলে কি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি কমিশন গঠন করে। এর মধ্যে 6টি কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের প্রধান দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলোর উল্লেখ থাকবে। কমিশন কাজ শুরু করেছিল গত 15ই ফেব্রুয়ারি, মেয়াদ ছিল 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু কাজ শেষ করতে না পারায় 15ই সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়। প্রশ্ন উঠেছে, আগামী 3 দিনের মধ্যে যদি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হয়, তাহলে কি আবারও কমিশনের মেয়াদ বাড়াবেন অধ্যাপক ইউনূস? এভাবে কি অনন্তকাল চলতে থাকবে? 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্বের আলোচনায় 84টি বিষয় ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদের 3টি ভাগ থাকবে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সবশেষ বৈঠক হয়েছে 11ই সেপ্টেম্বর। ওই দিনই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। দর্শক, দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনূস ও তার সহযোগীদের মুখে সংস্কার নিয়ে নানা ধরনের কথা শোনা গেছে। প্রথমে বড় সংস্কার, তারপর ছোট সংস্কার এবং সবশেষ মৌলিক সংস্কার। এমন নানান কথার জাল ছড়ানোর মূল লক্ষ্য ছিল একটি, সংস্কার না হলে নির্বাচন হবে না। তার মানে সংস্কার যত দেরি হবে নির্বাচন ততই পেছাবে। প্রথমে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো বাস্তবায়ন করা হবে, আর যেগুলো নিয়ে একমত হবে না সেগুলো জুলাই সনদে লেখা থাকবে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরোটা সময় চলে সরকার ও তার কিংস পার্টিগুলোর শর্তের খেলা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে সময় ক্ষেপণ করতে দেখা গেছে। দর্শক, ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব নির্বাহী আদেশ এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মূল বিপত্তি হলো সংবিধান সংশোধন করতে হবে এমন ইস্যুগুলোতে। জুলাই সনদ পর্যালোচনা করে দেখা গেছে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 23টিতে কোনো দল বিরোধিতা করেনি। 16টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর মধ্যে 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, এনসিপি দিয়েছে 1টি প্রস্তাবে, জামাত 4টি প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে। সংস্কার যেসব প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শেষে এসে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশন জুড়ে দেয় কিভাবে সনদ বাস্তবায়িত হবে সেটার জন্য কয়েকটি জটিল ও প্রায় অবাস্তব শর্ত। সনদের প্রাথমিক খসড়া সংশোধন করে গত 16ই আগস্ট সমন্বিত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। সেই সমন্বিত খসড়ায় জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া, সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান এবং সনদের ব্যাখ্যার ভার সুপ্রিম কোর্টের উপর দেওয়া সহ মোট 8টি বিষয়
অঙ্গীকার করার কথা উল্লেখ ছিল। তার মধ্যে 3 বিষয়ে বিএনপির জোরালো আপত্তি ছিল। কমিশনকে বিএনপি সহ কমপক্ষে 20টি দল বারবার এসব বিষয়ে আপত্তির কথা জানিয়েছে। তারপরও কমিশন সেই শর্তগুলোই খসড়া সনদে রেখেছিল। এরপর শুরু হয় আবার নতুন নাটক। বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে কমিশন। তারপর 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে আবার বৈঠক করে কমিশন। সে বৈঠকে সরকারের মিত্র জামাত ইসলামী দিয়েছে নতুন প্রস্তাব। জামাতের নতুন প্রস্তাব হলো বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। 11 সেপ্টেম্বর কমিশনের বৈঠকে জামাত পক্ষের আইনজীবী শিশির মনির দাবি করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সংবিধান প্রোক্লেমেশন ব্যবহার করেছিলেন সেভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যখন সংবিধানের আংশিক বা পূর্ণাঙ্গ কার্যকারিতা স্থগিত থাকে তখন রাষ্ট্র পরিচালনার জন্য এ ধরনের আদেশ জারি করা হয়ে থাকে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ থেকে শুরু করে সব কাজই চালাচ্ছেন সংবিধান অনুযায়ী। আগের খসড়া ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের 6টি পদ্ধতি রেখেছিল। সেখান থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধান সংস্কার সভা এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের মাধ্যমে সনদ বাস্তবায়ন। সবশেষ যে 4টি পদ্ধতি প্রস্তাব করেছে সেগুলো হলো গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। সূত্রগুলো বলছে, ঐকমত্য কমিশন, সরকার এবং তার মিত্রদের প্রথম থেকে টার্গেট ছিল গণভোটের মাধ্যমে সনদের বাস্তবায়ন করা। কিন্তু গণভোটে হেরে যেতে পারে এমন আশঙ্কা আছে সরকারের। আবার 84টি সংস্কারের বিষয়ে প্রত্যেকটি ব্যালট পেপারে দিয়ে মতামত সংগ্রহ করা অবিশ্বাস্য এবং অবাস্তব ব্যাপার। তাছাড়া সংবিধানে গণভোটের বিধান নেই, তারপরও এই প্রস্তাব রেখেছে কারণ সরকারের 2 মিত্র জামাত ইসলামী এবং এনসিপির সুপারিশে। তবে সরকারের টার্গেট হলো জামাত ইসলামীর সুপারিশে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন করা। কারণ সরকারের কাছে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে এই পদ্ধতি নিয়ে জোর আপত্তি তোলা হয়েছে। অন্য দলগুলোরও আপত্তি আছে, কারণ এমন বিশেষ আদেশে সনদ বাস্তবায়ন হলে সেটিকে আলটিমেটলি সংবিধানের উপরেই স্থান দেওয়া হবে। ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে এ নিয়ে কোর্টে মামলা মোকদ্দমার ঘানি টানতে হবে। এই আশঙ্কার কথা বিএনপি সহ 22টি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠিত কমিশনের মেয়াদ এরই মধ্যে 1 দফা বাড়ানো হয়েছে। সেটি শেষ হতে আর আছে মাত্র 3 দিন। 14 সেপ্টেম্বর আবারও বৈঠক করবে কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। হয়তো সেটি শেষ বৈঠক। এরপর অঙ্গীকারকে সম্বল করে জুলাই সনদের অনিশ্চিত যাত্রা চলে যাবে অধ্যাপক ইউনূসের টেবিলে। সূত্রগুলো বলছে, সেখান থেকে শুরু হবে দ্বিতীয় কিস্তির নাটক। অঙ্গীকারনামায় স্বাক্ষর করা আর না করার নাটক। বিএনপি রাজি হলেও সরকার 2 মিত্র পিছিয়ে যাবে, আর জুলাই সনদ না হলে নির্বাচনও ঝুলে যাবে। বিএনপি কোনোভাবেই সংসদ ছাড়া অন্য কোনো আইনি ভিত্তির প্রস্তাবে রাজি হবে না। দর্শক, খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে বলেছিলেন, ঐকমত্য হওয়া আর দ্বিমত হওয়া সব বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হবে। কিন্তু কে বাস্তবায়ন করবে এবং কিভাবে বাস্তবায়ন হবে তার কিছুই তখন ছিল না। পর্যায়ক্রমে প্রথমে কি সংস্কার হবে আর তারপর কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে কয়েক প্রস্ত নাটক এর মধ্যে হয়ে গেছে। শেষমেশ রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের চেয়ে অধ্যাপক আলী রিয়াজের কমিশন গুরুত্ব দিচ্ছে মাত্র 6 বিশেষজ্ঞের সাথে একটি বৈঠকে উঠে আসা প্রস্তাবগুলোকে। তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে 44টি বৈঠকের গুরুত্ব কি? সরকার একাধিক সূত্র বলছে, নির্বাচনকে বহু দূরের স্বপ্নে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের সবশেষ অস্ত্র হলো জুলাই সনদ বাস্তবায়ন। সরকারের নীতি হবে ধরি মাছ নাচি পানির মতো। কমিশন এরই মধ্যে বলেছে তারা রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিবে না, অথচ যে 4টি প্রস্তাব দিয়েছে সেটি তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মতো সরকারও রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিবে। বিএনপির যে কোনো প্রস্তাবে বিরোধিতা করবে তার মিত্ররা। এমনকি বিএনপি যদি জামাতের প্রস্তাব অনুযায়ী বিশেষ সাংবিধানিক আদেশে রাজিও হয়, এনসিপি বলবে বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এ নিয়ে জটিলতা বাড়তেই থাকবে। বেজে উঠবে অনৈক্যের সুর। তখন জাতীয় ঐক্যের ডাক দিয়ে অধ্যাপক ইউনূস যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করবেন। লক্ষ্য আগামী নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আরো বাড়ানো। সে লক্ষ্যে যে সরকার এরই মধ্যে অনেকখানি সফল হয়ে গেছে সেটা নিয়ে বিএনপির মধ্যেও আলোচনা আছে। বিএনপির অনেক নেতাই মনে করেন সরকার নির্বাচন দিতে চায় না,
তারা বলছেন জট খোলার যত চেষ্টা করা হচ্ছে ততই সরকারের মিত্ররা জট বাড়াচ্ছে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মনে করেন এর মাঝে অন্তর্বর্তী সরকার একতরফাভাবে কিছু সিদ্ধান্ত নিতে পারে যা নতুন বিতর্ক ও আইনি চ্যালেঞ্জের জন্ম দেবে। আবার সরকার যদি জুলাই সনদ চূড়ান্ত করে সেখানে তার মিত্ররা স্বাক্ষর নাও করতে পারেন। জুলাই ঘোষণাপত্রের সময় তারা যেমন সাগর পাড়িয়ে চলে গিয়েছিলেন সেরকম বা ভিন্ন কিছু এবার করতে পারে। তাতে নির্বাচন প্রক্রিয়া আরো দীর্ঘায়িত ও অনিশ্চিত হতে পারে। অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন অভিনব বিভিন্ন রকম ঘটনা আসে, তা নিয়ে ছোটখাটো বিশ্লেষণ করি আমার দৃষ্টিকোণ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তারা অর্থাৎ তার মালিক যারা, সেই মালিকরা একটা দল খুলেছিল, দলটার নাম এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই যে জাতীয় নাগরিক পার্টি, ইউনূস সাহেবের দলটা, এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দুইজন নেত্রী এই দল ত্যাগ করেছেন। দুজন সামরিক কর্মকর্তারাও দল ত্যাগ করেছেন। তাদেরকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা পোর্টাল জিজ্ঞেস করেছে, আপনারা এনসিপিকে নিয়ে অনেক আশার কথা শুনিয়েছিলেন, নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা করবেন, তা এখন এনসিপি ছেড়ে চলে যাচ্ছেন কেন? তারা প্রথমে জবাবটা দিয়ে বলছে, এনসিপি শেষ, এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি। এনসিপির জানাজা পড়তে চায়, অর্থাৎ এনসিপিকে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায়। কি কারণে? তার ব্যাখ্যায় বলছেন যে আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা প্রচলিত ধারা রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে, যেখানে শোষণ, বঞ্চনা, বৈষম্য থাকবে না, পরদেশের তল্পি বাহকি রাজনীতি থাকবে না। এটা হবে সম্পূর্ণরূপে নতুন একটা বাংলাদেশ। সেই স্বপ্নের ছুরিবে তারা একটা হ্যাভেনে পৌঁছে যাওয়ার মতো চিন্তা ভাবনা করছিলেন। সেই স্বপ্নে তারা মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তারা দেখলেন যে এই স্বপ্ন টপ্ন কিছু না, মূল স্বপ্ন হচ্ছে একজন ব্যক্তি বড় একটি দেশের সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন। সেই জন্য বিশাল ফান্ডের টাকা পেয়েছেন, দীর্ঘদিন যাবৎ ওই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। তার ভিতরে ছাত্রদেরকে একটা ফ্রন্টকে ব্যবহার করতে পেরেছেন এক এক সময় এক একটা ইস্যু ধরে। আর শেখ হাসিনা সরকারও এই ইস্যুগুলোকে ডিজলভ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সেই আন্দোলনকে বেগবান করে শেষ পর্যন্ত তার পতনের আন্দোলনে রূপান্তর করা হয়েছে। মূলত টার্গেটটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো এবং সেখানে ওই বড় রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে বসানো এবং বাংলাদেশে ৭১ সনের পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা, সেই রাজনীতিতে যারা হেরে গেছিলেন সেই মানুষগুলোর হেরে যাওয়ার পরাজয়ের প্রতিশোধ নেওয়া। সেটা করার জন্যই এক একটা সময় এক একটা এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে। পূর্বের অনেক এজেন্ডা ফেল করছে। সর্বশেষ এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন। সেটাও যখন সুপ্রিম কোর্ট বলে দিল যে ঠিক আছে, তাদের দাবি মেনে নেওয়া হলো, তখন আর পথ ছিল না। তখন তারা 9 দফা 10 দফা বিভিন্ন দফা টফা দিয়ে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পতন 1 দফা। অর্থাৎ শেখ হাসিনা যদি পূর্বেও মেনে নিতেন তাতেও তারা থামতো না, অন্য কোন ইস্যু নিয়ে তারা শুরু করত। এভাবে শেখ হাসিনার পতন ঘটানোটা ছিল আন্দোলনের দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই কোটার নামক একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। যারা এই এনসিপিতে চলে গেছেন তাদের 4 জনের ইন্টারভিউ নিয়েছে ওই নিউজ পোর্টাল। একজনে বলেছেন কথা ছিল দুর্নীতি হবেই না, কিন্তু এখন যারা শীর্ষ নেতা ছিল তারা দুর্নীতি, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। তারা তাদের নিজের পিএস, তাদের বাবারা, এবং সেটা প্রকাশ্য রূপ ধারণ করেছে। দ্বিতীয় বলছেন যে আমরা কেউ ক্ষমতার দিকে যাব না। তারা সবাই ক্ষমতায় গেছে, উপদেষ্টা হয়েছে, আর যারা উপদেষ্টা হয়নি তারা শ্যাডো উপদেষ্টা, তারা যা চাচ্ছেন সেটাই সব হচ্ছে। তৃতীয় বলছেন যে ছাত্রদের কল্যাণই হবে তাদের মূল রাজনীতির লক্ষ্য। এখন দেখা গেল ছাত্রদের কল্যাণ না, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে কিভাবে নিজেরা ক্ষমতা ধরে রাখবেন সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য। চতুর্থ বলছেন যে আমরা কোন সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেব না। আমরা বাংলাদেশের স্বপ্ন যেটা নিয়ে ৭১ সনে যুদ্ধ হয়েছিল, মানুষ জীবন দিয়েছিল, আমরা সেটাকে কেউ যাতে ব্যবসা হিসেবে নিতে না পারে, আমরা প্রকৃত উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব। এখন দেখা গেল না, তারা ৭১কে ভুলিয়ে দিয়ে রিসেট বাটন নতুন করে একটা জঙ্গি রাষ্ট্র বা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় এবং যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে, তাদের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক করে ফেলছে। আর যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার সময় সবচেয়ে বড় বিরোধিতার জন্য স্প্লিট পাঠিয়েছিল, তাদের পরামর্শে এখন চলছে। এই সকল ঘটনা অনুধাবন করতে পেরে তাদের এক নেতৃত্ব বলছেন
যে চাঁদাবাজির পরিকল্পনা হয় মন্ত্রীপাড়ায়, একেবারে এলাকার নামটা বলেছেন, যেদের শিকড় অনেক গভীরে। এ কারণে তারা দল ছেড়ে চলে গেছেন। ইন্টারভিউতে তারা বলছেন এ পর্যন্ত উল্লেখযোগ্য 226 জন 226 ঢাকা এবং ঢাকার বাইরের নেতারা দল ছেড়ে চলে গেছে। কেউ কেউ আলাদা ফোরাম তৈরি করছে, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখনো ব্যানার ধরে রাখছেন, কেউ নতুন একটি ছাত্র সংগঠন বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে করে ডাকসুতে ইলেকশন করে ভয়াবহ পরাজয়ের শিকারে পরিণত হয়েছেন। কেউ আবার গিয়ে উমামা ফাতেমা নিজে একা নির্বাচন করেছেন, ছটফট করছেন, বাইরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই অবস্থায় ছাত্ররা নাকি সবটুকু নির্ভর করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ, গংদের ডাকসু এবং ডাকসু নির্বাচনে তাদের নাকি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। বড় বড় সোডিয়াম বাতির বাল্বের লাইটে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায়, তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই কেন, তাদের লোকদের এই পরাজয়ের পর তাদের বক্তব্য কি, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে কনক্লুড করে তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করে দল করেছিল আমরা তাদের সঙ্গে ছিলাম, আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তো বাস্তবতা না, আসলে শেখ হাসিনার পতন হলো বাস্তবতা, ক্ষমতা দখল করা বাস্তবতা, নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করা বাস্তবতা, এবং কখনো সেনাবাহিনীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা বাস্তবতা, কখনো দেশের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দকে জঘন্য ভাষায় যাচ্ছে তাইভাবে অপমান করা, গালিগালাজ করা, এটা বাস্তবতা। এবং উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির। তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ তাদের সব শেষ, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। অনেকেই পূর্বে বলতেন, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছিলেন এরা পুলিশ ছাড়া গ্রামের বাড়িতেও যেতে পারবে না। সাংবাদিক মাসুদ কামাল একই কথা বলছিলেন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না একই কথা বলছিলেন, তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান একই কথা বলছিলেন। আমি নিজেও আমার কয়েকটা ভিডিও কন্টেন্টসে বলছি ছাগল দিয়ে ধান মাড়াই করা যায় না। সারা বাংলাদেশের সবাইকে গালিগালাজ করে ক্ষমতা দখল করে এই ক্ষমতাটাকে হজম করার যোগ্যতা ও ম্যাচুরিটিও তাদের হয়নি। এরা জাতিকে কি উপহার দেবে? এরা স্ব বাবাকে উপহার দিছে, এপিএস কে উপহার দিছে, দেশের বাইরে উপহার পাঠাচ্ছে, এ জাতীয় গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং তাদের কিছু জঙ্গি স্টাইলের উপদেষ্টা দেশে দেশের বাইরে আছেন। তারা 54 বছরের সাজানো গোজানো সুন্দর একটা বাংলাদেশকে 100 বছর পিছনে নিয়ে গেছে। এটা এখন তাদের সহযোদ্ধা যারা তারাই উপলব্ধি করতে পেরেছে, এবং যারা ইউনূসের আগমন শুভেচ্ছা স্বাগতম বলছিলেন তারাই এখন বলতেছে এই লোকটা ভণ্ড, এই লোকটা বিশ্বাসঘাতক, এই লোকটা স্বার্থপর, এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এর চেহারায় যা ভিতরটা খারাপ। সব মিলে ইউনূসের কিংস পার্টি ইতোমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাদের দল ছেড়ে আসা সেনা কর্মকর্তা, ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ এবং অন্যদের ভাষায় এখন কফিনে যাবার পরে কবরায়স্ত হবে, তার পূর্বে তাদের যে জানাজাটা সেই জানাজাটার পর্ব চলে আসছে। এ কারণে ডাকসু এবং জাকসুতে খোঁজ খবর নাই, পত্রিকার প্রথম পাতায় নাই, টেলিভিশনেও নাই, হুঙ্কারেও আর এখন কেউ আসে না। সে কারণেই নাকি তারা দল ছেড়ে চলে গেছেন। আমরা আশা করি এই উপলব্ধি এখনো যারা মোহগ্রস্ত আছেন, মরীচিকার পিছনে ছুটছেন, তারা বুঝতে পারবেন খুব শিগগিরই দেশটা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। কি সুন্দর বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে। আমরা অপেক্ষায় থাকি এনসিপির দলত্যাগী বিশাল অংশের ভাষায় এখন মৃতপ্রায় জানাজা পড়তে বাকি আছে। আর কদিনের পরে বোধহয় আরো কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এনসিপি কার্যত এখন মৃত। যতক্ষণ ক্ষমতায় বসা আছে, গাড়িতে ফ্ল্যাগ আছে, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি আছে, ততক্ষণ মৃতপ্রায় রোগীকে যখন কোরামিন ইনজেকশন দেয়, স্যালাইন দেয়, তখন বলে ফ্লাকচুয়েটিং অবস্থা আছে, উঠতেছে নামতেছে, এই অবস্থায় আছে। যে মুহূর্তে স্যালাইন খুলে দেবে,
লাইফ সাপোর্টের মাস্ক খুলে দেবে, সেই মুহূর্তে শেষ। এনসিপি এখন ক্ষমতায় ভর করে, এবং এনসিপির সঙ্গে যারা জঙ্গি আন্দোলনে ছিলেন তাদের বোধহয় এখন লাস্ট স্যালাইন অথবা কোরামিন ইনজেকশন দিয়ে যেমন শেষ রক্ষার চেষ্টা করা হয়, সেই লাইফ সাপোর্টে বোধহয় আছে। সাপোর্ট যে কোনো সময় খুলে যাবে। আর তাদের উপর ভর করে যারা দেশ দখল করে ফেলছিলেন, রাস্তাঘাট, হাট বাজার, তাদেরও ভয়ঙ্কর পরিণতি অতি সম্প্রতি ডাকসু এবং জাকসুতে দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরো ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন, অপেক্ষা করুন। অনেকেরই জানাজার জন্য, রাজনৈতিক জানাজার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বোধহয়। প্রিয় দর্শক